আজ থেকে পুরোদমে চালু হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে ইউজিসি ও শিক্ষা অধিদপ্তর। ১.৫ মাসেরও বেশি সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ববিদ্যালয়গুলো। ১ জুলাই থেকে প্রত্যয় পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনে যান বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এতে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। একই সাথে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করেছেন। এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিয়েছেন আল আমিন হক অহন। অহন, দীর্ঘ বিরতির পর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। একাডেমিক কার্যক্রমগুলো আসলে কেমন চলছে এবং কোনো রকম জটিলতা আছে কিনা ক্লাস পরিচালনায়, যেহেতু কিছু প্রশাসনিক পদ শূন্য রয়েছে, শিক্ষকদের কিছু পদ শূন্য রয়েছে? আসলে জটিলতা আছে কিনা সেটি বোঝা যাবে ক্লাসগুলো শুরু হওয়ার পরে। এখন পর্যন্ত কিন্তু সেই শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে জানিনি এবং আমরা গণগ্রন্থাগারের সামনে রয়েছি, সেই দুঃখিত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে রয়েছে, সেখানকার দৃশ্য আমি দেখাতে চাই। একেবারেই শিক্ষার্থী শূন্য বলা যায়। এবং অন্যান্য সময়ে যখন আমরা দেখি যে যখন ৯টায় এই গ্রন্থাগার খুলে দেওয়া হয়, তার আগে থেকে কিন্তু শিক্ষার্থীদের একটি দীর্ঘ সারি থাকে এই গ্রন্থাগারের ভিতরে ঢোকার। সেই সারিটি আমরা দেখিনি, বিচ্ছিন্নভাবেই কয়েকজন শিক্ষার্থী আসছেন এবং তারা ঢুকছেন। এবং তার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসেই আমি ঘুরে দেখেছি, সবখানেই আসলে এখন পর্যন্ত শিক্ষার্থীদের আনাগোনা তেমন একটা চোখে পড়েনি। শিক্ষকরা এসছেন এবং জটিলতা নিশ্চয়ই তৈরি হবে। আমি যখন কথা বলছি এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, এতগুলো বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে উপাচার্যহীন থাকার ঘটনা এর আগে কখনো ঘটেছে কিনা সেটিও দেখার বিষয়। এবং যে কারণে জটিলতা তো থাকবেই, শুধু উপাচার্য নয়, তারপরেও অনেকেই কিন্তু নিজ থেকেই ইস্তফা দিয়েছেন, যে কারণেই জটিলতা থাকবে এমন শঙ্কা আমরা করছিলাম। তবে কয়েকজন শিক্ষার্থী সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে একেবারে নতুন বাংলাদেশের শিক্ষাক্রম কিংবা নতুন বাংলাদেশের যে অভ্যুদয় ঘটলো তারপর থেকে তাদের যে পদচারণা ক্যাম্পাস, সেটি নিশ্চয়ই মুখরিত হয়ে উঠবে। এখান থেকেই কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই সেই যে আন্দোলনটি শুরু হয়েছিল এই গ্রন্থাগারের সামনে থেকেই, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গেল ৫ আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারেই দেশ ছেড়ে চলে যান, তারপর থেকে কিন্তু স্থবির হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। তার আগে থেকেও তো জানেন ১৬ই জুলাই থেকেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়। তারপরে বিভাগীয় শহরগুলো এবং কি প্রাইমারি যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোও কিন্তু বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই হিসেবে ঢাকা ইউনিভার্সিটি খুললো প্রায় ২৯ দিন পর এবং প্রায় এই ১ মাসের অচল অবস্থা কাটিয়ে এবং এই ১ মাসে অনেক ঘটনা প্রবাহ ঘটে গেল। সব মিলিয়ে শিক্ষার্থীদের মাঝে একটা শঙ্কাও তো রয়েছে। এবং আমি যখন কথা বলছি তখনও কিন্তু আমি দেখছি যে শিক্ষার্থীরা যেভাবে অন্যান্য সময় এই সময় আনাগোনা করে থাকেন সেভাবে আনাগোনা করছেন না। এখনো অনেক শিক্ষার্থী গ্রামেই রয়ে গেছেন, ঢাকাতে ফেরার সুযোগ হয়নি, যে কারণেই হয়তো একাডেমিক কার্যক্রম যেটি একেবারে পূর্ণ উদ্যমে শুরু হওয়ার কথা সেটি শুরু হতে হয়তো কিছুটা সময় লাগবে। আপনি জটিলতার কথা বলছিলেন, আমি জটিলতার কথা বলছিলাম, সেই জটিলতা নিশ্চয় থাকবে না। শিক্ষার্থীরাও এমনটি আশা করছেন। এবং শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, আমি দেখেছি যে এর বাইরেও যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ঢাকা শহরে, সেগুলো তো আজ খুলেছে এবং গতকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজকর্ম চলছিল। এবং আজকেও ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন ঢুকি তখনও দেখছিলাম যে অনেক ক্লাসরুমের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সেগুলো চলছে এবং কর্মকর্তারা কর্মচারীরা আসার চেষ্টা করছেন, অনেকেই এসেছেন এবং তারা আশা করছেন আজ যেহেতু খুলেছে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো যে অচল অবস্থার এখন পর্যন্ত যেসব দৃশ্য আমরা দেখছি একেবারে শিক্ষার্থীহীন বলা যায়, এটি হয়তো কেটে উঠবে। এবং এর আগে অর্থাৎ ২৯ জুলাইয়ের আগে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা ছিল সেই সময় যেমন পূর্ণ উদ্যমে ক্লাসগুলো চলছিল সেইভাবে আবার শুরু হবে। এবং এর মধ্যে তো অনেক পরীক্ষাও হয়নি, সেই পরীক্ষাগুলো নতুন করে রিশিডিউল করা এবং তারপরে সেই পরীক্ষাগুলো নেওয়া, সব মিলিয়ে হয়তো একটা জট তৈরি হবে। সেই জট নিশ্চয় কেটে যাবে এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হক অহন।
বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, একেবারেই সকাল সকাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, প্রায় 1 মাস পর কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো খুলেছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। এবং এখানে যে বিষয়টি আমরা দেখতে পারলাম যে এখন পর্যন্ত যে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি একেবারেই কম। আমরা এখানে আসার পর দেখেছি যে বিগত 1 ঘন্টায় সর্বোচ্চ 8 থেকে 10 জন শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করেছেন। তবে প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন এর মধ্যে অনেকেই কিন্তু আমরা দেখেছি প্রবেশ করতে। আরেকটি বিষয় হলো যে আপনি জানেন এর আগে কিন্তু এই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটির কিন্তু ভিসি, তারপর যারা প্রভৃতি রয়েছেন এবং অন্যান্য যে প্রশাসনিক কর্মকর্তারা যারা রয়েছেন, রেজিস্ট্রার সহ ট্রেজারার সহ সবাই কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন। পাশাপাশি যে হলগুলো রয়েছে সেই হলগুলোর যারা প্রভোস্ট রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন। তো সেক্ষেত্রে যারা এখানকার শিক্ষক রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয় খোলার যে নোটিশটি সেটি তারা পেয়েছেন, তবে আসলে কিভাবে বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালিত হবে, যেহেতু এখন প্রশাসনিক যারা কর্মকর্তা কিংবা প্রশাসনিক লেভেলের কেউই বর্তমানে কিন্তু দায়িত্বে নেই। তো সেক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম কিংবা শিক্ষা কার্যক্রম সেটি কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে কিন্তু আসলে তারা এখনো সন্দিহান। তো সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে শিক্ষা কার্যক্রম অবশ্যই ব্যাহত হবে। এর বাইরেও আরেকটি বিষয়, আমরা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন, যেহেতু আসলে শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি কিংবা এই ধরনের কোনো নির্দেশনা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে তারাও কিন্তু একটি দোলাচলের মধ্যে রয়েছে যে আসলে শিক্ষা কার্যক্রম আদৌ কিন্তু সঠিক সময়ে পরিচালিত হবে কিনা। পাশাপাশি অনেক শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তারা চলে গিয়েছিলেন তাদের নিজেদের বাড়িতে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু হলেও নেই। তো সেক্ষেত্রে এবং হলের যে যারা দায়িত্বে থাকেন যে শিক্ষকরা তারাও ইতিমধ্যে যেহেতু পদত্যাগ করেছেন, তো সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা তাদের যে নিরাপত্তা সেটি নিয়েও কিন্তু তারা অনেকটা সন্দিহান রয়েছেন। এবং এক্ষেত্রে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়কে মূলত প্রশাসনিক যে অবস্থাটি সেটি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। এবং সেই প্রশাসনিক ব্যবস্থা যদি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে শিক্ষার যে পরিবেশ সেটি হয়তো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং তখন মূলত এই যে শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হবে এবং শিক্ষার্থীরাও তখন ক্লাসে ফিরবেন। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যেহেতু ট্রেজারার সহ অন্যান্য যে পদগুলো রয়েছে প্রশাসনিক, সেই পদগুলো একেবারেই খালি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে শিক্ষকরা কিংবা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের ভীতিও কাজ করছে এবং ভীতিটি হচ্ছে যে আসলে তারা এই মাসে যেভাবে তারা বেতন পেয়েছেন কিন্তু আগামী মাসে যখন বেতনের সময় হবে তখন তারা সঠিকভাবে সেই তাদের বেতন ভাতা পাবেন কিনা সেটি নিয়েও কিন্তু তাদের মধ্যে একটি সন্দেহ দেখা দিয়েছে। তো সবকিছু মিলিয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা বলছেন আগে যে প্রশাসনিক যে ব্যবস্থাটি সেটি আসলে সুগঠিত করতে হবে এবং করার পর বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সেটি আসলে পরিচালনা করতে হবে। সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয় খোলা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রানা মজুমদার, আপনি সাথেই থাকবেন। এবার রংপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, রংপুরে বিশ্ববিদ্যালয় কলেজগুলো খুলেছে কিনা এবং সেখানে এখন কি কার্যক্রম চলছে, কি জানতে পারছেন আপনি সরেজমিনে যে? নিশ্চয়ই আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় কিন্তু খুলছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমার পিছিয়ে কিন্তু প্রশাসনিক ভবনটা রয়েছে। একটু আমি যদি দেখাতে চাই যে আসলে রংপুর বিশ্ববিদ্যালয়ে আপনি তো নিশ্চয়ই জানেন যে যেসব হল ছিল সেই সব হলগুলো কিন্তু একসময় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু হলে কোনো শিক্ষার্থী নেই বললেই চলে। সেক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষার্থীদের একেবারেই খুব দেখছি কম, আর যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু অনেক কম এসেছে। আপনি তো জানেন যে রংপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু যিনি ভিসি রয়েছেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন, পদত্যাগ আরও অনেকগুলো কিন্তু কর্মকর্তা কর্মচারী পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি একেবারে প্রশাসনিক দপ্তরটা মানে অন্যরকম একটা অবস্থায় পড়ে আছে। একটু আগে দেখেছি যে প্রশাসনিক কর্মকর্তাদের যে রুম তারা খুলতে শুরু করেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে যেহেতু আজকেই বিশ্ববিদ্যালয় খোলা হলো সেক্ষেত্রে আস্তে আস্তে তারা সব কিছু গুছিয়ে নেবেন। তবে গতকাল আমরা দেখেছি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো কিন্তু করেছে। বিশ্ববিদ্যালয়ের যে রুমগুলো রয়েছে যেখানে ক্লাস হয় সেখানেও কিন্তু আমরা দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো তারা করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থী একেবারে উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে। তবে এই এতদিন বন্ধর পরে কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষা যেটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষা না হওয়ার
কারণে কিন্তু শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে গেছে। এবং আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা প্রবাদ রয়েছে যে সেশন জট, এই সেশন জটটাও কিন্তু আসলে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এটি আসলে বলছেন শিক্ষার্থীরা। তারপর কিছু কিছু শিক্ষার্থী যারা আসছেন তারা কিন্তু ভয় ভীতুর মাঝখানে কিন্তু তারা এসছেন, অর্থাৎ আপনি তো জানেন যে তারা নিরাপত্তার অর্থাৎ একটা দাবি করেছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেখানে প্রশাসনিকের যে অর্থাৎ কর্মকর্তারা অর্থাৎ পুলিশ প্রশাসন সেটি কিন্তু আমরা দেখিনি যে বিশ্ববিদ্যালয়ে আছে কিনা। সেক্ষেত্রে কিন্তু তারাও একটা নিরাপত্তায় ঝুঁকিতে আছে, সেই জন্য তারা অনেকে আসছেন না, অনেকে আসলে ভয় ভীতুর ভয়ে আছেন। সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয় একেবারেই আপনি নিশ্চয়ই দেখছেন যে শুধু কয়েকজন লোক ছাড়া বিশ্ববিদ্যালয়ে এই সময়ে কিন্তু অনেক শিক্ষার্থীরা আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয়ে যেসব গাড়ি রয়েছে সেটিও কিন্তু আজকে গাড়িগুলো ছাড়া হয়নি, বিভিন্ন জায়গায় গাড়িগুলো থেকে যে শিক্ষার্থী আনা হয় সেটি কিন্তু আনা হয়নি। যারা ম্যাচে রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছেন, যারা এই আশেপাশে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসা শুরু করেছেন। আসলে ক্লাস এখন যথাযথভাবে হবে কিনা এটিকে নিয়ে এখন সন্দিহান রয়েছে। তবে আমরা প্রশাসনিক কর্মকর্তা কয়েকজনের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যেহেতু সরকারি নির্দেশনা রয়েছে যে বিশ্ববিদ্যালয় খোলা হবে সেক্ষেত্রে খুলছেন, ইতিমধ্যে কিন্তু তারা খুলে রয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে আপনি বলেছেন যে কলেজগুলো আসলে আমরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ রয়েছে, যেমন রংপুর কলেজ অর্থাৎ বেগম রোকেয়া কলেজ, সব মিলিয়ে আমরা দেখেছি সেইগুলোতে কিন্তু আস্তে আস্তে শিক্ষার্থীরাও কিন্তু কম আসতে শুরু করেছেন। সেখানেও কিন্তু আমরা খবর নিয়েছি, সেখানে আমার যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে শিক্ষার্থীরা একেবারেই কম আসছেন। তারা হয়তো বা ভয়ে কেউ আসছেন না, কেউ অনেকের বাড়িতে গিয়েছেন, অনেকের বাড়ি দূরে রয়েছে, আপনি জানেন যে বিভাগত, সেক্ষেত্রে তারা আসা একেবারে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসতে শিক্ষার্থীরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থী আরও আসবেন। এই ছিল আসলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সর্বশেষ তথ্য। আজ থেকে বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস শুরু হয়েছে, এই বিষয়ে সিলেট ও রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক কামরুল হাসান, একটি দীর্ঘ সময় পর আসলে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ক্লাস শুরু হচ্ছে। প্রথমে আমরা শিক্ষকদের আন্দোলন দেখেছি, প্রত্যয় স্কিম নিয়ে, এরপরে ছাত্রদের আন্দোলনের মাঝে অনেক কিছু ঘটে গেছে। তো স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে আসলে কিছুটা সময় লাগবে নাকি, আপনি কি মনে করেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমান যে পরিস্থিতি এটা অন্য যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনো বোধহয় এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি। তবে এই মুহূর্তে শিক্ষার্থীরা যে মানসিক অবস্থায় রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা প্রায় 55, সেখানে 19টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদত্যাগ করেছে, অনেক উপাচার্য ট্রেজারারও করেছে। যে সকল বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি রয়েছে সেখানে আসলে বিশ্ববিদ্যালয়টি স্বাভাবিকভাবে পরিচালিত না হবারই কথা, এবং তার অংশ হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই পরিস্থিতি বিরাজমান। শিক্ষার্থীদের যে দাবি, অর্থাৎ তারা বিশ্ববিদ্যালয় যেভাবে দেখতে চায় সকল শিক্ষার্থী সমান অধিকার নিয়ে ফলে আসন নিয়ে উঠবে, সেই পরিস্থিতিটি আসলে নিশ্চিত করবার জন্য বিশ্ববিদ্যালয়ের যে অভিভাবক তার অনুপস্থিতিতে সেই সংকট রয়েছে। আরেকটি হলো দেখুন, আমাদের এখানে শিক্ষার্থীদের মধ্যে যে আন্দোলনটি চলমান আছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংযুক্ত সাধারণ শিক্ষার্থীরা, যারা এর আগে শাসক দলের ছাত্র সংগঠন ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের হলে রুম দখল এবং নানা ধরনের অনিয়ম এবং অনাকাঙ্ক্ষিত অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িত ছিল, সেই জায়গাগুলোতে দেখুন এক ধরনের অস্থিরতা তো আছেই, সহ অবস্থানের যে প্রশ্নটি সেটাও আছে। ফলে স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ে রান করবার জন্য একদিকে অভিভাবক শূন্যতা, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে আসলে অনিশ্চয়তা, আতঙ্ক এবং তাদের কিছু কিছু দাবি এখনো পর্যন্ত যেহেতু আসলে পূরণ হয়নি, অনেক ক্ষেত্রে অনেক অনাকাঙ্ক্ষিত এবং দলীয় লেজুর ভিত্তির সাথে জড়িত শিক্ষকরা প্রশাসনে রয়েছেন, সেটাও কাজ করছে। এবং এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই জিনিসটি লক্ষ্য করছে। ফলে নামমাত্র আসলে ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বিশ্ববিদ্যালয় খোলা। আমি মনে করি যে এটাকে যদি কার্যকর করতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক যে দায়িত্ব, সেই বিষয়টা খুবই গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া উচিত। এবং শিক্ষক মানে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বরাবর যেই সংকটগুলো আমরা দেখে আসছি, সেটা হচ্ছে
দলীয় আনুগত্যটা একমাত্র বিবেচনায় নেওয়া হয়, কিন্তু আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের দায়িত্ব পালন করবা, একাডেমিক লিডারশিপ যেটা, সেটা পালন করার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের দাবি এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের যেই মানসিক অবস্থা এবং তাদের যে চাহিদা, সেটা মাথায় রেখে কাজ করা উচিত। এবং বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, অনেকেই নিরপেক্ষতার যেই বয়ানটি হাজির করছেন, সেই বিষয়ে বোধহয় সংশ্লিষ্টদের সচেতন থাকা উচিত। কারণ নিরপেক্ষ ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হতে পারে, অদক্ষ হতে পারে। সেই জন্য আসলে তাদের তিনটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উপাচার্য কিংবা প্রশাসক তারা আসলে প্রত্যাশা করেন। প্রথমত হচ্ছে মেধার বিষয়টা তারা গুরুত্ব দিতে চান, সততার বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে চান, এবং ন্যায্যতা নিশ্চিত করবার ক্ষেত্রে আপোষহীন মানসিকতা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিই আসলে গুরুত্বপূর্ণ বিষয়। তা না হলে এত বড় একটা গণ অভ্যুত্থানের পর আমার ধারণা যে প্রত্যাশিত লক্ষ্য সেখানে পৌঁছানো সম্ভব হবে না। সেই জন্য অন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলোর পাশাপাশি শিক্ষার্থীরা যেহেতু এই আন্দোলনের সবচেয়ে বেশি অবদান রেখেছে এবং বলা যায় নতুন বাংলাদেশ রচনা করেছে, ফলে তাদের পক্ষ থেকে যা করবার তারা করেছে। এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন কিংবা নানা জায়গায় অভিভাবকের দায়িত্বে আছেন, তাদের দায়িত্বগুলো আমাদের সেই শিক্ষার্থীদের যেই শিক্ষা সংক্রান্ত যেই সমস্যা তৈরি হয়েছে এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে রাষ্ট্রীয়, জাতীয়, সেই জায়গাটা আসলে পূরণ করে দেওয়ার একটা ভূমিকা পালন করার একটা বিষয় আছে আমি বিশ্বাস করি। সেটার দিকে খেয়াল রেখে যদি দ্রুত এই জায়গাটিতে আসলে পদক্ষেপ গ্রহণ করা হয়, তবেই সংকট দূর হওয়া সম্ভব। এবং এই ধরনের ক্ষেত্রে নানা জন নানাভাবে নিজেকে প্রমাণ করবার চেষ্টা করবে, কিন্তু অংশীজনদের পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের নতুন ভাবনা বিবেচনায় রেখে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে আমার ধারণা এক্ষেত্রে সফলতা অর্জন করা। জি স্যার, আপনি যেটি বলছিলেন আসলে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি এই বিষয়ে। স্যার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনে নিহত আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার প্রাথমিক আবেদন গ্রহণ করেছে লালবাগ থানা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 91 জনকে আসামি করা হয়েছে। মামলার আবেদন গ্রহণের আগে চলে নানা নাটকীয়তা। কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিলেন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। 18 জুলাই আজিমপুরে গুলিতে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। প্রায় 1 মাস পর শনিবার দুপুরে লালবাগ থানায় মামলা করতে আসেন খালিদ হাসান সাইফুল্লাহর বাবা কামরুল হাসান। তবে এ নিয়ে শুরু হয় নানা নাটকীয়তা। তাকে আমরা এজাহারের কপি দেওয়ার পরে উনি সুন্দর করে কপিটা 2-3 বার পড়েন এবং বিভিন্ন ভুল ধরার চেষ্টা করেন। উনি আমাদেরকে 2টা পয়েন্টে সংশোধন করার কথা বললেন যে কালকে 11টার সময় আসেন, আপনার মামলা নেওয়া হবে। উনি বিভিন্নভাবে কালক্ষেপণ করতেছেন, এখন না তখন আমি উপস্থিত নাই। মামলার আবেদন নিতে দেরি করায় মধ্যরাত পর্যন্ত থানা ঘেরাও করে রাখে উত্তেজিত ছাত্র জনতা। পরে সেনাবাহিনী ও সমন্বয়কদের মধ্যস্থতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। 12 ঘন্টারও বেশি সময় পর প্রাথমিক আবেদন গ্রহণ করে পুলিশ। আমরা 91 জনকে এখানে এজাহারভুক্ত করেছি এবং 120 থেকে 150 জনকে আমরা এখানে অজ্ঞাতনামা আসামি করেছি। আমরা চাই যে একটা নিরপরাধ ছাত্রকে, যিনি আইডিয়াল কলেজের একাদশের ছাত্র ছিলেন, মেধাবী স্টুডেন্ট ছিলেন, তাকে বুলেটের মাধ্যমে শহীদ করা হয়েছে, তার বিচারটা যেন নিশ্চিত হয়। মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু ও আমির হোসেন আমুসহ 91 জনের নাম এসেছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 150 জনকে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনে গুলিতে আবুল হাসান নামে এক তরুণের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য শামীম ওসমান সহ 48 জনের নাম সহ অজ্ঞাত আরো 200 জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে হত্যা মামলা হয়েছে। রাতে নারায়ণগঞ্জ মডেল থানায় নিহতের বড় ভাই আবুল বাশার অনিক মামলাটি করেন। মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলেনা হায়াত আইভির ছোট ভাই আলী রেজা উজ্জ্বল।
গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার কয়েক ঘন্টা আগে নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন আবুল হাসান। পরে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। আওয়ামী লীগ সরকারের পতনের পর উধাও বাজার থেকে নিয়মিত চাঁদা তোলা পরিচিত মুখগুলো। তবে উকি ঝুঁকি দিচ্ছে নতুন মুখ। তাদের দৌরাত্ম্য বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন বাজারে চাঁদা আদায়ের পায়তারা করছে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ সন্ধানীরা। দোকানিরা জানাচ্ছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছে কিছু নতুন মুখ, যদিও রাজনৈতিক দলগুলো তাদের কর্মী বলে স্বীকার করছে না। ব্যবসায়ীরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে আবারও চাঁদাবাজি ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যার নেতিবাচক প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে। ব্যবসায়ীরা বলছেন, বাজার কেন্দ্রিক সড়ক, ফুটপাত, মাছ বাজার, সবজির আড়ত, ট্রাক স্ট্যান্ড ঘিরে তৎপর চাঁদাবাজরা। দখলদারি ও চাঁদাবাজিতে অনেক জায়গায় এরই মধ্যে শুরু হয়ে গেছে আধিপত্য বিস্তারের অপচেষ্টা। কাঁচাবাজারে চাঁদাবাজি নিয়ে আরো জানাতে রাজধানীর পলাশী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আপনি যে জায়গাটিতে আছেন সে জায়গায় আসলে চাঁদাবাজির কোনো অভিযোগ আছে কিনা, বা বিক্রেতাদের কেউ কোনো রকম অভিযোগ করছেন কিনা যে নতুন মুখের যে কথা আমরা শুনছি সেরকম কোনো অভিযোগ আছে কিনা, আর সার্বিকভাবে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? রাকিব, আমি সকাল 6:30 থেকে রাজধানীর বেশ কিছু কাঁচা বাজারে আমি গিয়েছি এবং সরজমিনে দেখেছি। শুধু আজকে না, কয়েকদিন ধরেই এই বিষয়টাকে নজর রাখছি, যে বাজারের চাঁদাবাজির বিষয়টাকে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যদি এই মুহূর্তে অন্যতম একটা খুচরা বাজার রাজধানীর পলাশী বাজারের চিত্র যদি আপনাকে দেখাই। প্রথমে বাজার পরিস্থিতি, যেহেতু আজকে প্রথম সাপ্তাহিক কর্মদিবস, অন্য ছুটির দিনের তুলনায় আজকে ক্রেতা সমাগম কম, বিক্রিটাও একটু ধীরে শুরু হচ্ছে, এমনটাই দেখা গেছে। এর পাশাপাশি চাঁদাবাজের যে বিষয়টা, আওয়ামী লীগ সরকার পতনের পরে 5 তারিখের পরে নতুন পরবর্তী সরকার পরিবর্তনের ফলে বাজারে যে চাঁদাবাজির যে দীর্ঘদিনের সিন্ডিকেট, সেটা কিন্তু একেবারে ভেঙে গিয়েছে, যার ফলে এটা ব্যবসায়ীদের দাবি এবং বাজারে কিন্তু সেটাও দেখা গিয়েছে যে আসলে পরিবহন যে চাঁদাবাজি, আইন শৃঙ্খলা বাহিনী, আপনি যদি আরো নির্দিষ্ট করে বলি যে ট্রাকে যে সব পণ্যবাহী ট্রাক থেকে পুলিশের যে চাঁদাবাজি, সেটা একেবারে নাই। কয়েকজন ড্রাইভারের সাথে কথা হলো, তারা যেটা সবজিবাহী ট্রাক কারণ বাজারে, তারা যেটা বলছে বাবুবাজার ব্রিজ পার হলে 250 থেকে 260 টাকা করে টাকা দেওয়া লাগতো চাঁদা, সেটা কিন্তু এই কয়েকদিনে নাই। আমি দীর্ঘ সময় কারণ বাজারে ছিলাম, ওখানে যারা ব্যবসায়ী, তার ব্যবসায়ীদের দাবি যে দীর্ঘদিনের সিন্ডিকেটের চাঁদাবাজিটা ভেঙে গিয়েছে। যারা চাঁদাবাজি করতো তারা কিন্তু সরকার পট পরিবর্তনের সাথে সাথে তারা কিন্তু পালিয়ে গিয়েছে এবং এই সময় তারা কাউকে চাঁদা দিচ্ছে না। তবে নতুন একটি বিষয় তারা যে অভিযোগ করেছে, সেটা হচ্ছে দখলদারিত্বর যে অভিযোগটা, অর্থাৎ কারণ বাজারে যে সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের আওতায় যে কারণ বাজারটা, এবং সেখানে কিন্তু বেশ কিছু দোকান, বেশিরভাগ দোকান কিন্তু মালিকানা পুরো বাজারেই উত্তর সিটি কর্পোরেশন। সেখানে যে বরাদ্দকৃত আড়ত এবং পাইকারি যে দোকান, সেই দোকানে কিন্তু সিটি কর্পোরেশন থেকে এতদিন যারা চালাতো, অর্থাৎ আওয়ামী লীগপন্থী আগের সরকার তারা যে চালাতো, সেই দোকানে কিন্তু তারা, সেই মালিকগুলো কিন্তু এখন কিন্তু উধাও হয়ে পলাতক অবস্থায় আছে এবং সেই জায়গাটায় অন্য যে দলগুলো, অর্থাৎ মানে তারা কিন্তু সেই জায়গাটা দখলে, অর্থাৎ যে পাইকারি আড়ত, যে স্থায়ী দোকান, সেটা দখলদারিত্বর মধ্যে একটা লুকোচুরি খেলা চলছে। এবং যারা ফুটপাত সহ অন্য জায়গায় বিক্রি করে, তাদের বক্তব্য হচ্ছে আগে যে চাঁদাবাজিটা, সেই চাঁদাবাজিটা নিত সরকার দলীয়, এখন কিন্তু তারা কিন্তু আসছে না এবং অন্য কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে যারা আছে তারা কিন্তু চাঁদা নেওয়ার জন্য বেশ লুকোচুরি করছে। অর্থাৎ আগের যারা ছিল তারাও কিন্তু চাঁদা চাচ্ছে, টেলিফোনের মাধ্যমে সরাসরি 1-2 দিনে আসছে, বেশি আসছে না। আবার অন্য গ্রুপও কিন্তু চাঁদা নেওয়া, অর্থাৎ চাঁদা তোলার যে একটা প্রবণতা, সেটা ভেঙে যাওয়ার পরও আগের গ্রুপ, নতুন গ্রুপ সব মিলে কিন্তু একটা লুকোচুরি ভাব রয়েছে। এটা কারণ বাজার অবস্থা। আমি যদি বলা হয় যে এই মুহূর্তে পলাশী বাজারের চিত্রটা একটু ভিন্ন। এখানে পুরো দোকানের মালিকানাই হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, এবং এখানে যারা ব্যবসায়ী পলাশী বাজারে, তাদের দীর্ঘদিনের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে এই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতারা এই পলাশী বাজার থেকে চাঁদাবাজি করতো। এই কয়েকদিনে সেই চাঁদাবাজির সিন্ডিকেটটা নির্মূল হয়েছে এবং তারা কিন্তু সেই ছাত্র সংগঠনগুলো চাঁদা নেওয়ার জন্য এই বাজারে আসছে না। তারা কিন্তু সেই নির্দিষ্ট ভাড়া তারা যে বুয়েট কর্তৃপক্ষকে বুঝিয়ে দিচ্ছে। এছাড়া মোহাম্মদপুর বাজারে টাউন হলে, সেখানেও কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত, সেখানেও কিন্তু আসলে সে আগের মতো যদি বলা হয় প্রকাশ্য চাঁদাবাজিটা
রাস্তাও নাই, বাজারেও নাই, এবং এটার প্রভাব কিছুটা হলো সবজির বাজারে পড়েছে। যদিও বৃষ্টির জন্য আজকে কাঁচামরিচের দামটা একটু বেশি, প্রায় 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এছাড়া প্রকাশ্য চাঁদাবাজারে না থাকলেও বিশেষ করে কারণ বাজার, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর মানে একটু বড় বাজারে সেখানে কিন্তু যে পাকার দোকান বা আড়ত সেটা কিন্তু মালিকানা বদলের বা মালিকানা দখলের একটা লুকোচুরি লক্ষ্য করা যাচ্ছে। এমনটা অভিযোগ করছেন যারা পাইকারি বিক্রেতা, যারা খুচরা বিক্রেতা, যারা আড়তদার। যদি এক কথা আপনাকে বলে, চাঁদাবাজির সিন্ডিকেটটা যাতে একেবারে না থাকে সেই জন্য ব্যবসায়ীরা সরকারের কাছে আবেদন যাতে এই ধারাবাহিকতা বজায় রাখে, সেক্ষেত্রে যে ভোক্তারাও যেমন সুফল পাবে, ব্যবসার পরিবেশও উন্নত হবে। মূলত এই ছিল রাজধানীর বাজার পরিস্থিতি থেকে সবশেষ। ধন্যবাদ শাহেদ আহমেদ। বাজার পরিস্থিতি নিয়ে পলাশী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহেদ আহমেদ। এবারে বাজার পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও পাবনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের বাজারের নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন? গত সপ্তাহের তুলনায় চট্টগ্রামের যে নিত্যপণ্যের বাজার দর সেটি কিছুটা কমেছে কিছু কিছু পণ্যে, বিশেষ করে সবজি জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোতে কমেছে। একই সাথে গত সপ্তাহের তুলনায় বাজার অনেকটা স্থিতিশীল বলছেন ব্যবসায়ীরা। আর যেহেতু গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিছু পণ্য যেগুলো আসলে চট্টগ্রামের বাইরে থেকে আসে সেগুলোর দাম কিছুটা বেড়েছে, বিশেষ করে কাঁচামরিচ এবং কাঁচামরিচ ছাড়া আরেকটি যে নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের বাজার, যে দেশি পেঁয়াজ বা ভারতীয় পেঁয়াজ, সেটি চট্টগ্রামের বাজারে একেবারে নেই বললেই চলে। মূলত এখন চীন এবং পাকিস্তানের যে পেঁয়াজটি রয়েছে সেটি পাওয়া যাচ্ছে বাজারগুলোতে, এবং তার দামও কিছুটা বেশি, 70 থেকে শুরু করে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই পেঁয়াজগুলো। যদিও গৃহস্থদের মধ্যে এই পেঁয়াজগুলোর চাহিদা খুব একটা বেশি নেই, মূলত হোটেল কিংবা বাণিজ্যিকভাবে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে এই পেঁয়াজগুলো ব্যবহার হয়ে থাকে। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, এবং কাঁচা বাজারের যে চাঁদাবাজি যে ধরন, চট্টগ্রামের আসলে যে বাজারগুলো রয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসন, ইভেন কি আমরা যে বাজারটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এটি নজরদারি করে থাকে। তবে চট্টগ্রামের বাজারগুলো কেন্দ্রিক চাঁদাবাজি হয়ে থাকে না, মূলত চাঁদাবাজি হয়ে থাকে সড়কের পাশে যে ভ্রাম্যমান যে বাজারগুলো রয়েছে এবং পাড়াভিত্তিক যে দোকানগুলো রয়েছে, অস্থায়ী দোকান, সেই দোকানগুলো কেন্দ্রিক আমরা দেখেছি বছরের পর বছর চাঁদাবাজ করে থাকে একটি পক্ষ। এবং মূলত যারা চাঁদাবাজির সাথে সরাসরি জড়িত তারা কোনো রাজনৈতিক দলেরই সদস্য থাকে না, মূলত রাজনীতিটাকে ব্যবহার করে, অর্থাৎ নেতাদের কে তারা পুঁজি করে, নেতাদের ছত্রছায়ায় মূলত তারা এই কাজটি করে থাকে। তবে একটি কথা এখানে বিভিন্ন জনের অভিযোগ রয়েছে, ব্যবসায়ী থেকে শুরু করে যাদের চাঁদাবাজ, আমরা নানা সময় তাদের কাছে জিজ্ঞেস করেছি আসলে এই টাকার বন্টনটা কিভাবে হয়, কোন রকম চাঁদাবাজি হচ্ছে কিনা বাজারকে কেন্দ্র করে, এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা? চট্টগ্রামের যে চাঁদাবাজির পট পরিবর্তন সেটি 5 তারিখের আগে আসলে একটি পক্ষের কাছে ছিল, 5 তারিখের পরে সেটি আসলে আরেকজনের কাছে চলে গিয়েছে। আমরা স্থানীয় বাজারগুলোতে শুরু করে ফুটপাতগুলো দোকানিদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদেরকে প্রথম কয়েকদিন হয়তো টাকা দিতে হয়নি, কিন্তু পরবর্তীতে একটি পক্ষ এসে তাদের কাছে দাবি করছে যে তাদের যে নির্ধারিত টাকা সেই দিতে হবেন, অন্যথায় তারা ব্যবসা করাটা তাদের করতে দিবেন না, এইরকমই তাদেরকে হুমকি দিচ্ছেন। এবং যারা এখন এই ধরনের কার্যক্রমে যুক্ত আছেন তারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করছেন এবং রাজনৈতিক নেতাদের ব্যবহার করছেন। তারা বলছেন তারা দীর্ঘদিন এই সাথে যেহেতু আগে থেকে অন্যদেরকে দিত টাকাটা, এখন তাদেরকে দিতে হবে। তবে রাজনৈতিক নেতারা যারা আছেন, আমরা যাদের যেসব দলগুলোর কথা আসছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা এই ধরনের কোনো কাজকে সমর্থন করবে না এবং যাদেরই সুস্পষ্টভাবে নাম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে তারা দলীয় থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা পর্যন্ত নেবেন। জি রাকিব, আপনি সাথেই থাকবেন। এবার পাবনা থেকে একই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, পাবনায় চাঁদাবাজির কোনো অভিযোগ আছে কিনা, বিশেষ করে বাজারের মালিকানা দখল নিয়ে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে, এরকম কোনো অভিযোগ আপনার কাছে আছে কিনা? এবং পরিবহন খাতেও, এই পণ্য পরিবহন খাতেও চাঁদাবাজির কোনো তথ্য কি আপনি পেয়েছেন কিনা? আসলে আপনি জানেন যে পাবনায় কিন্তু সবজি উৎপাদনের একটি বড় একটি জায়গা। এখান থেকে কিন্তু রাজধানী ঢাকায় প্রতিদিন পরিবহন যোগে মানে ট্রাক যোগে
অসংখ্য ট্রাকে করে কিন্তু প্রতিদিন রাজধানী ঢাকায় কিন্তু সবজি এখান থেকে যাচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম পরিবহন যেসব শ্রমিক রয়েছে, চালক রয়েছে তাদের সঙ্গে। তারা বলছেন যে এক সময় দেখা যেত যে গত 5 তারিখের আগেও কিন্তু তারা বিভিন্ন পরিবহন ও পাইকারি বাজারে বিভিন্ন স্তরে কিন্তু চাঁদাবাজি হতো। এইসব সিন্ডিকেট কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেঙে গেছে। এর মধ্যে কিছু কিছু স্থানে নতুন কয়েকটি চক্র পুনরায় কিন্তু সক্রিয় হচ্ছে বলে আমাদের কাছে খবর আছে। যদিও শিক্ষার্থী ও সেনাবাহিনীর মনিটরিং এর কারণে কিন্তু স্বস্তিতে রয়েছে ব্যবসায়ী, পরিবহন শ্রমিকরা, এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। আর কিছুদিন আগেও কিন্তু বিভিন্ন কাঁচামালের আড়তগুলোতে আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং আমরা অভিযোগও পেয়েছি যে বিক্রি করতে হলে, এই পণ্যগুলো বিক্রি করতে হলে কয়েক ধাপে কিন্তু তাদেরকে চাঁদা দিতে হতো। আর এর প্রভাব কিন্তু পড়েছে এইসব সবজি বাজারগুলোতে। কয়েকজন পরিবহন চালক আমাদেরকে যেমনটি জানিয়েছে, ঢাকায় যেতে হলে কয়েক স্তরে কিন্তু তাদেরকে চাঁদা দিতে হয়। এর পাশাপাশি মাসিক অন্তত 1000 থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে মাসিক এর থেকে বেশিও কিন্তু দিতে হতো, এমনটি কিন্তু জানিয়েছেন। কিন্তু পথে এখন আর কাউকে চাঁদা দিতে হচ্ছে না বলে তারা আমাদেরকে বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন দোকান থেকে দিনে 400 থেকে 500 টাকা কিন্তু তারা চাঁদা তুলতো, একটি চক্র। সেই চক্র কিন্তু এখন ভেঙে গেছে। তবে এখন চাঁদা দিতে হচ্ছে না। পাশাপাশি অন্তত আপনি যে অটো রিক্সাগুলো দেখতে পাচ্ছেন, অটো সিএনজি রয়েছে, এরা কিন্তু প্রতিদিন বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা 50 থেকে 100 টাকা কিন্তু তারা চাঁদা দিতে হতো। আমরা কিছুক্ষণ আগেও কয়েকজন এরকম পরিবহন শ্রমিক যারা চালক তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলতেছেন যে এখন কিন্তু তাদেরকে চাঁদা দিতে হচ্ছে না। তবে চাঁদাবাজি কতদিন বন্ধ থাকবে এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিন্তু সংশয় রয়েছে। আর আপনি জানেন যে চাঁদাবাজির ফলে কিন্তু পাবনার যে কাঁচা আড়তগুলো রয়েছে সেখানে কিন্তু পণ্যবাহী যে ট্রাক করে তারা ঢাকায় নিত, এই চাঁদাবাজির ফলে কিন্তু তাদের পণ্যের দাম কিন্তু বেড়ে যেত। এখন অনেকটাই সীমিতের মধ্যে রয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম ও পাবনা থেকে বাজারে চাঁদাবাজির বিষয় নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ডিএমপির অভিযানে 3 কোটি টাকা উদ্ধারের ঘটনায় সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হন তিনি। শুক্রবার তার বাসা থেকে 3 কোটি 10 লাখ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক এই সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। শুক্রবার শাহ কামালের রাজধানীর বাবর রোডের বাসায় ডিএমপির একটি অভিযানে 3 কোটি 1 লাখ টাকা ও 10 লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়। শাহ কামাল 2015 সালের মার্চ থেকে 2020 সালের জুন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এ দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল। পিলখানায় 57 সেনা কর্মকর্তাকে হত্যার মূলে ছিলেন শেখ হাসিনা, শেখ সেলিম আর ফজলে নূর তাপস। ছিল বিদেশি শক্তির মদত, এসব দাবি করেছেন নিহতদের স্বজনেরা। এক সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগ সরকারের হুমকির কারণে মিডিয়ায় অনেক তথ্যই তখন দিতে পারেননি। এখন স্বজন হত্যার সঠিক বিচার চান তারা। 2009 সালে পিলখানায় 2 দিনে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। সেই ঘটনায় তদন্ত আর বিচার করেছে আওয়ামী লীগ সরকার। তবে কুশীলব কারা তা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে গেছে জনগণের মাঝে। নিহতদের স্বজনরা বিভিন্ন সময় মিডিয়ায় কথা বললেও তা তাদের মূল বক্তব্য ছিল না। শনিবার রাজধানীর মহাখালীতে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পরিবারের সদস্যরা। প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা হয়, কেন করা হবে? আমরা তো এখানে কোনো পাপ করি নাই। It's an international conspiracy. It had nothing to do with the Dal Bhat operation. যে বিচারটা হচ্ছে ওটাতে অনেক লুকোচুরি একটা ভাব ছিল। ওই ঘটনায় অন্যতম আলোচিত ছিল বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের হত্যাকাণ্ড। তার ছেলের দাবি ঘটনার মূলে ছিলেন শেখ হাসিনা। লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিত। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম। বিদ্রোহে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুত সহ নানা হয়রানির শিকার হতে হয় পরবর্তী সময়ে। অনেক বক্তব্য দিয়েছিলাম, যেখানে
আমাদের সাবেক প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। কথা বলার জন্য আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তখন আমার প্রায় মনে হতো আমার মরে যাওয়াই ভালো ছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিশন গঠন, 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ 7 দফা দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। তাদের 7 দফা দাবি ইতিমধ্যে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাকে পাঠানো হয়েছে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনীর কাছে নিরাপত্তা জোরদারের অনুরোধ করেছিল বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো। শনিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আইএসপিআর। এতে বলা হয়, পুলিশ ও অন্যান্য বাহিনীর অনুপস্থিতিতে একমাত্র সক্রিয় সেনাবাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চায় তারা। এর প্রেক্ষিতে ঢাকায় কূটনৈতিক এলাকা ও দূতাবাসগুলোর নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়, যা এখনো আছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধু বেসামরিক সদস্যদের সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পাশাপাশি অনেকে নিজ নিজ কনসুলেট ভবন এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় সেসব জায়গায় নিরাপত্তা নিশ্চিত হয়। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান বিশেষজ্ঞদেরও নিরাপত্তা দেওয়া হয়। তবে এখন সেনানিবাসের ভেতরে বিদেশি মিশনের কেউ অবস্থান করছেন না। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতাকে আর্থিক সহায়তা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে শনিবার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এদিন দুপুরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল আহতদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন। এ সময় বিএনপি নেতারা চিকিৎসাধীন মানুষের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে বলেও জানান নেতারা। একই সাথে যাদের উন্নত চিকিৎসা দরকার তাদের জন্য বিএনপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তারা। এ সময় আহতরা সুস্থ হলে তাদের কর্মসংস্থানের বিষয়েও আশ্বস্ত করা হয় বিএনপির পক্ষ থেকে। নিত্যপণ্যের বাজারে এখনো মিলছে না স্বস্তি। এক পণ্যের দাম কমলে বাড়ছে অন্যটির, এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে ভোক্তারা। নতুন সরকারের কাছে বাজারে স্বস্তি ফেরানোর আহ্বান তাদের। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 3 কৌশলে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজারে ভোগ্যপণ্যের সংকট না থাকলেও কিনতে হচ্ছে চড়া দামে। গত কয়েক বছরে বাজার নিয়ন্ত্রণে কাজে আসেনি কোনো উদ্যোগ। অর্থ বছরের প্রথম মাসেই সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.66%। খাদ্য মূল্যস্ফীতি 14.10%। এমন পরিস্থিতিতে নতুন সরকারের কাছে স্বাভাবিক বাজার ব্যবস্থাপনার দাবি ভোক্তাদের। সরকার তো এখন ছোট পরিসরে মাত্র শুরু করেছে, তো বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে কিছু পণ্যের দাম হঠাৎ 150-60 করে কমে গেছে। হয়তো তাদেরকে সময় দিতে হবে। আশা করি ভালো করবেন, আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন এবং অন্যান্য যাবতীয় বিষয়গুলো আশা করি ভালো করবেন। সরকার পরিবর্তনের পর বাজারে কমেছে চাঁদাবাজি, তদারকি করছে সাধারণ ছাত্ররাও। এতে কিছুটা কমেছে সবজিসহ মুরগির দাম। মূল্যস্ফীতি কমাতে পণ্যের উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ঠিক রাখা ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে জোর দিচ্ছে নতুন সরকার। উৎপাদনের ব্যাপারে যা যা করা দরকার, কৃষি মন্ত্রণালয়, শিল্প, এখানে সার, অন্যান্য জিনিস আছে কি কি ইনভলভ, তারপরে ইনপুট লাগবে, তারপরে বাজার যে যখন করবে তাদের যারা উৎপাদন করে তাদের সুবিধা অসুবিধাটা দেখবে। তবে আলটিমেটলি আপনার কাছে যেমন পৌঁছায় তখন সেই চেইনটা মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ। বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাংলাদেশ নির্মাণে মূল্যস্ফীতির লাগাম টানার বিকল্প নেই। আগের সরকারগুলো বা রাজনৈতিক সরকারগুলো যে পদক্ষেপগুলো শক্ত হাতে নিতে পারেনি, এই বর্তমান সরকার যদি এই পদক্ষেপগুলো শক্ত হাতে গ্রহণ করতে পারে, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং মনিটরিং এবং সাপ্লাই চেইন এবং চাঁদাবাজির ব্যাপারটা যেটা বললাম, এগুলো যদি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি না কমার আমি কোনো কারণ দেখি না। এটাই আমাদের সবার প্রত্যাশা থাকবে বর্তমান সরকারের কাছে। সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার তদারকির পাশাপাশি টিসিবি, ওএমএস সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা ও কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজনৈতিক অস্থিরতায় 2 মাসে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সুনামগঞ্জের পর্যটন খাত। বর্ষা মৌসুমে 4 শতাধিক হাউস বোট বুকিং থাকলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে তা বাতিল করেন পর্যটকরা। এতে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও চাঙা হচ্ছে পর্যটন খাত। গত জুনে কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, জাদুকাটা নদী, বারেকটিলা সহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটক শূন্য হয়ে পড়ে। সে সময় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই জুলাইয়ে সারা দেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। অস্থিতিশীল পরিস্থিতিতে পুরোপুরি বেকার হয়ে পড়েন হাউসবোট চালক, মালিক সহ পর্যটন ব্যবসায়ীরা। ব্যবসা করে অনেক ঘাটতি হয়েছে এবং আমরা এখন অসুবিধার মধ্যে আছি, কোনো হইতে পারছে না, ব্যবসা কোনো মান্দা, একবারে মান্দা। আশা করি দেশের অবস্থা যদি ভালো হয় আমাদের ব্যবসা আরও উন্নতি হবে। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও প্রাণ ফিরতে শুরু করেছে হাওড় সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। পরিবেশটা অন্য কোথাও পায়নি, এখানে আসলে খুব সুন্দর মনোরম পরিবেশ। মানুষ যখন অনেক স্ট্রেসে থাকে তার মধ্যে এরকম একটা পরিবেশে মানুষ কমফোর্ট ফিল করে, মানুষ আবার নতুনভাবে কাজে ফিরে আসতে পারে। পর্যটক না আসায় 2 মাসে পর্যটন খাতে জড়িতদের অন্তত 50 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, মানুষজন মানে দেশের এই ক্লান্তি লগ্ন শেষ করে মানুষজন এখন হাওড়মুখী হচ্ছে, তো হাওড়ে ভালোই পর্যটক আসতেছে। আবার পর্যটক মুখর হবে হাওড়, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান পর্যটন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।